রাজধানীতে গ্যাসের সংকট ক্রমাগত বাড়ছে। গৃহস্থালের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে চলছে চরম ভোগান্তি। ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। গত এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী। ঢাকা ও আশেপাশে সিএনজি পাম্পগুলোতে বেড়েছে দীর্ঘ অপেক্ষার সারি। কয়েকটি পাম্পে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভাড়ায় চালিত গাড়ি চালকরা। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, এলএনজি সরবরাহ নির্বিঘ্ন হলে এ সংকট কেটে যাবে। সিএনজি চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে প্রয়োজনের অর্ধেক গ্যাস। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। গ্যাসের প্রেশার নাই, যাও দু একটা পাম্প খোলা আছে, 50% তো পরে বন্ধ, তার বেশি বন্ধ, যার কারণে আমরা বারবার হয়রানি হচ্ছি। আগে একবার থেকে দুইবার নিলে আমাদের রাত দিন চলে যেত। চিন্তা করছিলাম 2 ঘন্টার ভিতর নিতে পারবো, তো অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে। তো এতক্ষণ ধরে সিরিয়াল দিয়ে নিছি, গ্যাস মানে প্রেশারও ভালো না। প্রতিবার 3 বার লোন নেয় গ্যাস, 50 টাকা 60 টাকা 70 টাকা গ্যাস উঠে, 200 টাকার গ্যাস উঠলে আমাদের সমস্যাও না। এই সমস্যা এটাই। আর অনেক পাম্পে আমাদের নজল দেয় না, গ্যাস দেয় না। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজের দপ্তরে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে এই নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদরের মোহাম্মদ হাসমত আলী। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকে 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও মুখ দিয়ে লিখে সম্পন্ন করেছেন স্নাতকোত্তর। তাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাসমত আলী নিয়োগ পেয়েছেন সমাজকর্মী পদে। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। পরিদর্শন করবেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির। সংশ্লিষ্টরা বলছেন, সার্জিও গরের সফরের মূল লক্ষ্য হতে পারে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা করা। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বুঝতে এবং জানতে চাইতে পারে ওয়াশিংটন। এনসিপির পদযাত্রা এখন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা। জাতীয় ছাত্র শক্তি আয়োজিত অনুষ্ঠানে আর উপস্থিত রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এর আগে দুপুরে ক্যাম্পাসে আসেন তারা। এছাড়াও দুপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ একটি দল গোপালগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় যোগ দেন। দুপুরে মৌলভীবাজার থেকে সিলেটে পৌঁছান। বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় উসমানীনগর উপজেলায় পদযাত্রায় যোগ দেবেন তারা। আগামীকাল গোয়াইনঘাটেও পদযাত্রা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির পদযাত্রা। হবিগঞ্জ ও মৌলভীবাজারে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এনসিপির আজকের সিলেটের কর্মসূচিকে ঘিরে 6 উপজেলায় বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন। সরকারের দায়িত্ব নেয়ার 5 মাস পরও ঘুষ দুর্নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, অনেকেই ভোল পাল্টে জুলাই যোদ্ধা হয়ে অপকর্মে লিপ্ত রয়েছে। আর 71-এর মতো জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর ডিএফপিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশনা অধিদপ্তর প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করে।
পরে মিলনায়তনে আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্যের দেশ গড়তে যার যার জায়গায় সঠিকভাবে কাজ করার আহ্বান জানান। আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বীরের এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। আর তথ্যমন্ত্রী বলেন, আগামী দিনের রাজনীতিতে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোগ তাকে দেখতে না পাই। বৈষম্যহীন শোষণমুক্ত দেশ গড়তে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় আলোচনা সভায়। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সব জায়গায় দলীয়করণ ও বাছাই করে দুর্নীতিগ্রস্তদের পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিপিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন তিনি। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেই নাই। আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই পানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতারকৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি 15 আগস্ট। রাজধানীর গুলশান এলাকা থেকে গত সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আমলে নেয়। লতিফ সিদ্দিকী সহ পলাতক 31 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অনিয়মকে নিয়মে পরিণত করে সরকারি খেলার মাঠে চলছে আনন্দ মেলা। প্রায় এক সপ্তাহ পার হলেও কিছুই জানে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরো মাঠ জুড়ে 35টি দোকানের পাশাপাশি বসেছে 8টি রাইড। দৈনিক সেখান থেকে দখলদারদের আয় প্রায় লাখ টাকা। এমন ঘটনা রাজধানীর হাজারীবাগ পার্কে। প্রশ্ন উঠেছে, কোন ক্ষমতা বলে খেলার মাঠ দখল করে চলছে বাণিজ্যিক কার্যক্রম? রনি রায়হানের ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। নগরীর হাজারীবাগ পার্কে চলছে 36 জুলাই স্মৃতি আনন্দ মেলা। এর পেছনে লুকিয়ে আছে দখল বাণিজ্যের রমরমা ব্যবসা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠ নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন দল বিএনপির পরিচয়ে। পুরো মাঠে বসানো হয়েছে প্রায় 35টি দোকান ও শিশুদের জন্য 8টি রাইড। তবে এসব রাইড বা বিপণী বিতান বিনামূল্যে নয়। প্রতিটি দোকানের থেকে দৈনিক সংগ্রহ করা হচ্ছে 800 থেকে 1500 টাকা পর্যন্ত। রাইডের ব্যবসা আরও জমজমাট। প্রতিদিন 70 থেকে 80 হাজার টাকা আয়ের প্রায় 50% বেশি পাচ্ছেন মেলা কমিটি। দোকান ভাড়া দৈনিক হলো 800 টাকা। আমি একটু কম দেই, আমার দোকান ছোট এই হিসাবে একটু কম দেই আর কি। মোটামুটি মনে করেন যে 70,000-80,000 প্রতিদিন। আর একটু শুক্রবার হলেই মোটামুটি মনে করেন যে 1 লাখ টাকার মতন আসছে। ওটা 50 না, একটু হয়তো আরো কম আছে। আমাদের মাহাজনের সাথে কথা বলতে হয়তো। অনুমতি ছাড়া কিভাবে চলছে এই মেলা? প্রশ্ন ছিল আয়োজকদের কাছে। এটা সম্পূর্ণ অযুক্তি, ঠিক আছে, যেহেতু পারমিশন ছাড়া এই মেলাটা করা উচিত না। অনুমোদন দেয় নাই না, এখন মেলা শুরু করে দিতে পারেন কিনা? না না, সেটা আমি পারি না, আর সেটা তো আমার কাজ না। আমরা হচ্ছি তত্ত্বাবধান দায়িত্বে। খেলার জায়গায় মেলা, এমন তথ্য পেয়ে অবাক হয়েছেন খোদ সিটি প্রশাসকও। জানান দ্রুত সময়ে ব্যবস্থা নেবেন তিনি।
এটা আমি তো এখনই ব্যবস্থা নেব এই ব্যাপারে, কারণ এটা তো আসলে ওইখানে অনুমতি ছাড়া কিভাবে চললো সেটা তাহলে কনসার্ন যারা আছে তারা সেই জবাব দিবে। 2022 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় 32,000 স্কয়ার ফিট দৈর্ঘ্যের মাঠটি সংস্কার করে উন্মুক্ত করলেও তা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় দখলে নেয় স্থানীয় প্রভাবশালীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিদেশে অবস্থানরত বড় সাজ্জাদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর ডান হাত হিসাবে চট্টগ্রামে খুন, সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনার নেতৃত্ব দিত ডেভিড ইমন। দুপুরে এসপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। বলেন, 13 মামলার আসামি ডেভিডকে ধরতে বেশ কিছুদিন ধরে চলা অভিযান চলছিল। এর অংশ হিসেবে ভারতে পালানোর সময় ডেভিডকে 3 সহযোগী সহ যশোর থেকে গ্রেপ্তার করে বুধবার রাতে চট্টগ্রামে নিয়ে আসা হয়। সম্প্রতি চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিককে ফোন করে এককালীন 2 কোটি টাকা এবং মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে ডেভিড। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ডেভিড বাহিনী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সেই ফোনালাপ এবং হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর মামলা হয় এবং ডেভিডকে ধরতে মাঠে নামে পুলিশ। সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে 150 মিটার অংশ নদীগর্ভে চলে গেছে। প্রতিদিনই ধসের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। ভাঙনে নদী তীরে বসতঘর, ফসলি জমি যমুনার পেটে চলে যাচ্ছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এরপরও যেন ধস ঠেকানো যাচ্ছে না। যমুনার পানি কমতে থাকায় হঠাৎ করে ভাঙন শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহে ভাঙনে উপজেলার বানিয়াজান থেকে শহরাবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, সময়মতো কাজ না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বাঁধের লোকজন খাওয়া দাওয়া নাই, আতঙ্কে আছে, কখন কি হয়ে যায়। আঙ্গের বাটটা করে দেন, আমরা কুটিতে থাকবো, আশ্রয় আঙ্গের একখান থেকে থিতিপি করে দেন। এসে দেখতেছে, কিন্তু কাজ যখনই একটু মানে ভাঙনি রোধ হয় তখনই কাজগুলো স্থগিত করে। কাজটা যদি রানিং অবস্থায় থাকতো তাহলে এই ভাঙনটা মানে থাকতো না। অনুরোধ আপনাদের কাছে, আপনারা আঙ্গর এই বাটটা আঙ্গর সই করে দেন, নদীটা বাঁধা দেন। সরকারটার দাবি করছি, এমপি সাহেবকে নিয়ে আসছি, এমপি সাহেব দেখছে, উনি বিভিন্ন জায়গায় বলছে অর্থ সংকটের কারণে চট্টা কাটা সম্ভব নয়। আজকে যদি ওই চট্টা কেটে দিত তাহলে এই জিনিসটা আমাদের ভাঙতো না। বাঁধ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। আমরা ইতিমধ্যেই জরুরি ব্যবস্থা হিসেবে এবং স্যারদের নির্দেশনা মোতাবেক আমরা জিও ব্যাগ, জিও টিউব ডাম্পিং করছি এবং এটা আমরা পর্যাপ্ত করব এবং কন্টিনিউ রাখবো যাতে ভাঙনটা আর বৃদ্ধি না পেতে পারে। আর আমাদের ইতিমধ্যে একটা স্থায়ী প্রকল্প আমাদের প্রক্রিয়াধীন, আশা করি খুব সহসা হয়তো অনুমোদন হবে। তো সেখানে আমরা এখানে পার্মানেন্ট নদীটি সংরক্ষণ কাজও করব এবং এই স্পারগুলোকে স্ট্রেনথেনিং করব যাতে ভবিষ্যতে আর এই ধরনের ভাঙন যাতে সৃষ্টি না হয়। যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে বসতভিটা রক্ষার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1 বেশি বৃদ্ধি পায়। রয়টার্স জানায় ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেল প্রতি 1.63% বেড়ে দাঁড়ায় 92.22 মার্কিন ডলারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড 0.51% বেড়ে পৌঁছায় 84.89 মার্কিন ডলারে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তেলের দামের এই বৃদ্ধি। বিনিয়োগকারীরা একদিকে ইরানে ক্রমবর্ধমান মার্কিন হামলার দিকে নজর দিচ্ছেন, অন্যদিকে সংকট সমাধানের আশা করছেন যাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে। সিলেটের গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুপুরে শহীদ পরিবারের সাথে দেখা করতে যাবার সময় এনসিপি নেতা সার্জিস আলম সহ নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি বহরে হামলার প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান হোক তা সরকার চায় না, তাই বারবার বিরোধী দলের ওপর হামলার ঘটনা ঘটছে।
দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে অগ্নিছড়া জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না, তাই আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দিয়েছেন তিনি। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। চট্টগ্রামে খুন, সন্ত্রাস, চাঁদাবাজিতে নেতৃত্ব দিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতারের পর উঠেছে চাঞ্চল্যকর নানা তথ্য। তার কাছ থেকে ভারতের নাগরিকত্বের আধার কার্ড জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার আরও জানিয়েছেন, ডেভিডকে নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে 3 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের পাঠানো তথ্য ছবিতে দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্ট। একের পর এক হত্যা, অস্ত্রবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তার বিরুদ্ধে। মাত্র কয়েক বছরে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে 15টি মামলা। পুলিশ বলছে, দুবাইয়ে অবস্থানরত পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড সাজ্জাদের নির্দেশে চালিয়ে যেত চট্টগ্রাম কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের পর তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ড জব্দ এবং ফটিকছড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ মামলায় ডেভিডের বিরুদ্ধে করা হবে 10 দিনের রিমান্ড আবেদন। এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। সবশেষ গত 11 জুলাই চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিককে ফোন করে এককালীন 2 কোটি টাকা এবং মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী ডেভিড। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করেন না। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাহিনী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সেই ফোনালাপ এবং হামলার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর মামলা হলে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ডেভিডকে ধরতে মাঠে নামে পুলিশ। ভারতে পালানোর সময় 3 সহযোগী সহ বুধবার তাকে গ্রেপ্তার করা হয় যশোর থেকে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, অপরাধী যেই হোক রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হবে তার পরিচয়। সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আইন শৃঙ্খলা নিয়ে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। সাম্প্রতিক সময়ে হাটহাজারী উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সভায় বক্তারা নিজেদের বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন। জবাবে প্রতিমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বর্তমানে অনেকেই রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কোনো দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেয়া হবে না বলে সতর্ক করে দেন প্রতিমন্ত্রী। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 1 মাস পেছানো হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর রানম এহসানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। সারা দেশে একযোগে অনুষ্ঠিতব্য প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিযোগিতায় দেশের 40,231টি শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 কোটি শিক্ষার্থী অংশ নেবে। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানব সম্পদে পরিণত করা প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একটি সেতুর জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চাঁদপুরের কচুয়া উপজেলার সুয়াইরুল গ্রামের বাসিন্দাদের। স্থায়ী সেতুর অভাবে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করলেও সেটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন প্রায় 15টি গ্রামের হাজারো মানুষ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য 1060,99,75,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে সিটি কর্পোরেশন মিলনায়তনে বাজেট ঘোষণা করেছেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ধামরার একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে 2 শ্রমিক আহত হয়। সকালে কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রাথমিকভাবে প্রায় 8 থেকে 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবার সিলেটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে ঢিল ছুঁড়ে গাড়ির কাচ ভাঙার ঘটনা ঘটেছে। দুপুরে গোলাপগঞ্জ পৌরসভা হলরুমে জুলাই আন্দোলনে নিহত 7 শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে মতবিনিময় শেষে সিলেটে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা হয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। তবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার থেকে সিলেটের 3 উপজেলায় পদযাত্রা কর্মসূচি নিয়ে সিলেট পৌঁছায় এনসিপি নেতৃবৃন্দ। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণের শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে অপর দলটি গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে জুলাই আন্দোলনের 7 শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন। সভা শেষে ফেরার পথে পৌরসভা গেট এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে গাড়ি বহরের দিকে ইট পাটকেল ছুঁড়লে একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় দ্রুত সিলেট শহরের দিকে চলে যায় এনসিপির গাড়িবহর। পরে সিলেট সার্কিট হাউসে এ হামলার পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এনসিপি নেতৃবৃন্দ। তবে এমন অভিযোগ অস্বীকার করে পুলিশ। ছাত্র দলের টি-শার্ট পরে হামলাগুলো করেছে, একজনের গ্রেফতার হয়নি। তার মানে তারেক রহমান এবং বিএনপির মদদে হামলা হচ্ছে, প্রশাসনের সহযোগিতা হামলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাটক দেখা হচ্ছে, কোনো গ্রেফতারও হবে না, কোনো মামলার কার্যকারিতাও নেই। আমরা প্রোগ্রাম করব, যদি মেরে ফেলে রাজপথে মেরে ফেলবে, সমস্যা নাই, ইনশাল্লাহ লড়াই চলবে। দেখা যাবে বাংলাদেশে সন্ত্রাসের হাত শক্তিশালী নাকি হলো গণতন্ত্রের হাত শক্তিশালী। এটা আমরা বাংলাদেশে ইনশাল্লাহ প্রমাণ করব। ইনসাফের রাজত্ব ইনশাল্লাহ আমরা বাংলাদেশে কায়েম করব। মূল গেট থেকে বেরিয়ে অনেক দূর যাওয়ার পরে ওই হঠাৎ করে ঢিল দিয়ে গ্লাসটা ভেঙে ফেলে। না, হতো না। এই বিষয়ে আইনি পদক্ষেপ অব্যাহত শনাক্তকরণের চেষ্টা চলছে। গাড়ি বহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে বারবার বিরোধীদের উপর হামলার ঘটনা ঘটছে। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। রাতে সিলেটের কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়ও পদযাত্রা ও সভা করার কথা রয়েছে এনসিপির। এছাড়া শুক্রবার সিলেটের আরও 3 উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে দলটি। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার কাজ করছে সরকার। এর অংশ হিসেবে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন জুলাই আন্দোলনের লড়াকু সৈনিক ছাত্রদল কর্মী আজিজুর রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। উত্তাল জুলাই অভ্যুত্থান যখন সফলতার দ্বার প্রান্তে, সেই 2024-এর আগস্টের 4 তারিখে মিরপুর দখলে নিতে যে যুবক জীবন বাজি রেখেছিলেন তিনি মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী আজিজুল। তবে শুধু ছাত্রদল করায় তার মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি। লেখাপড়ার খরচ চালাতে হচ্ছে সিএনজি চালিয়ে।
প্রধানমন্ত্রীর ডাকে তার সচিবালয় কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন আজিজুলের কষ্টের কথা শোনেন প্রধানমন্ত্রী। পুলিশের গুলিতে মাথার রক্ত বন্ধ করতে আজিজুল যে পতাকা বেঁধেছিলেন সেই রক্ত ভেজা পতাকা তিনি তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। তো আমার মনে হলো যে আমার জুলাইয়ের রক্তাক্ত পতাকাটা যে একমাত্র যদি আমি কারো হাতে তুলে দিতে পারি সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান স্যার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো ওইখান থেকেই চিন্তা এবং তার কাছে দেওয়া, আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে তার কাছে পতাকাটা দিতে পেরেছি। এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করার মতো না। যে এর আগে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জন্ম থেকেই 2 হাত পা না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়শা আক্তারও মুখ দিয়ে লিখে সম্পন্ন করেছেন স্নাতকোত্তর। তাকে গাইবান্ধা ব্যায়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্ধ হাসমত আলী নিয়োগ পেয়েছেন সমাজকর্মী পদে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। সব জায়গায় নির্লজ্জ দলীয়করণ এবং বাছাই করে দুর্নীতিগ্রস্তদের পদায়নের অভিযোগ করেছেন জামায়াত ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। সভায় নেতারা অভিযোগ করেন, আহত ও শহীদ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন। এটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল না। রাজধানীর কাকরাইলে আইডিবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। অধিকার আদায়ের একটা আন্দোলন ছিল। এতে অংশ নিয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যে সংবিধান ৭৫-এর বাকশাল প্রতিষ্ঠা এবং স্বৈরাচার তৈরিতে সহায়তা করে সে সংবিধান কখনো দেশের উপকারে আসবে না। বাংলাদেশ সরকারের কাছে এই দাবিটুকু রাখতে চাচ্ছি, তারা যেন অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে। যে সংবিধান ৭১ থেকে ৭৫ বাকশাল কায়েম করেছে, সেই সংবিধান কখনো আমাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিতে পারবে না। আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না, কিন্তু কেন আমরা এই গণ অভ্যুত্থান করে আমরা পঙ্গু হলাম? মতবিনিময় সভায় বিশিষ্টজনরা অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের সহযোগীদের রক্ষায় এখনও তৎপরতা চলছে। আপনারা দেশকে এই সংকট থেকে মুক্ত করেন এবং এই মুক্ত করার জন্য ফার্স্ট স্টেপ যেটাকে বলে, মানুষই বলে না যে প্রথম পদক্ষেপ হলো আপনি জুলাইকে ধারণ করেন। যারা শহীদ হয়েছেন সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো, তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের কঠোর সমালোচনা করেন। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন তিনি। আজকে সবই রয়ে গেল, সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। তিনি আরও বলেন, স্বৈরাচার থেকে মুক্তি পেলেও ফ্যাসিস্টের দেখানো পথে আবারও অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছে দেশ। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। এর আগে দুপুরে ঢাকায় এসে পৌঁছান যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে যেসব চুক্তি হয়েছে সেগুলোর অগ্রগতি নিয়ে ওয়াশিংটনের বিশেষ নজর থাকবে। পাশাপাশি 3 দিনব্যাপী এই সফরে দুই দেশের বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং সার্বিক রাজনৈতিক পরিবেশ নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন বিশেষ দূত। এর মধ্যে শুক্রবার সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ করবেন। শুধু প্রেসক্রিপশনে ওষুধ লেখাই নয়, মানুষের জীবন গড়ার শিক্ষাদাতা হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর মহাখালীর নিপসাম মিলনায়তনে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, চিকিৎসায় নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধের উপর বেশি জোর দিতে হবে। চিকিৎসকদের সাধারণ মানুষের চেয়েও বেশি মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের সহযোগিতা ছাড়া এককভাবে সরকারের পক্ষে স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব নয়। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজে 50টি এবং উপজেলা পর্যায়ে 10টি করে ডায়ালাইসিস মেশিন বসানোর পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল দক্ষতায় স্বাবলম্বী করতে ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিস উদ্যোগের দ্বিতীয় পর্যায় শুরু করেছে গ্রামীণফোন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায় শুরুর পাশাপাশি এই উদ্যোগটি প্রথম পর্যায়ে অর্জিত সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদুল বারী। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশ করতে প্রান্তিক মানুষের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি জরুরি। সম্মিলিত ইসলামী ব্যাংকের অন্যতম অংশীদার এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, সম্মিলিত ইসলামী ব্যাংক পুনর্গঠন কার্যক্রমে অগ্রগতি, আর্থিক সক্ষমতা, তারল্য পরিস্থিতি এবং পরিচালনা পর্ষদের কার্যকারিতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আগস্ট মাস থেকে পর্যায়ক্রমে সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হবে। তবে সব ব্যাংক থেকে একযোগে প্রশাসক সরানো হবে না বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্বে আবারও ফিরলেন জো রুট। সেই সঙ্গে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। 53 বছর বয়সী ফ্লেমিং এর আগে কখনো কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেনি। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে 17 বছরের দায়িত্বকালে দলটিকে রেকর্ড 5 বার শিরোপা জিতিয়েছেন তিনি। ফ্লেমিং এর আগে এই দায়িত্বে ছিলেন আরেক কিউই ব্র্যান্ডন ম্যাককালাম। লাল বলে ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেও সাদা বলের দায়িত্বে এখনও বহাল আছেন ম্যাককালাম। এদিকে 4 বছর পর আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরলেন জো রুট। 2017 থেকে 2022 সাল পর্যন্ত প্রথম দফায় টেস্ট অধিনায়কত্ব করেছিলেন 35 বছর বয়সী রুট। তার নেতৃত্বে 65 ম্যাচে রেকর্ড 27টি টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড।